সমস্যা, তো ফুরিয়ার ইন্টিগ্রাল পর্যন্ত যাওয়ার কথা, তারপরে ফুরিয়ার থেকে শুরু করছি। দেখো তো এখানে আমরা কি কি পড়বো আসলে, অর্থাৎ তোমাদের এই ফুরিয়ার সিরিজ পার্টে কি আছে তার আউটলাইনটা এখানে দিয়েছি। দেখো এখানে পেরিয়ডিক ফাংশনের ডেফিনেশন আছে, পিসিএস কন্টিনিউয়াস ফাংশন কি, ফুরিয়ার সিরিজ আসলে কি, হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ কি, আর এগুলো ব্যবহার করে কিভাবে একটা প্রবলেম সলভ করা যায়। ঠিক আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ ফুরিয়ার সিরিজ আমরা পড়বো। তারপর আসছে ফুরিয়ার ইন্টিগ্রাল আর ফুরিয়ার ট্রান্সফর্ম। তো এখানে ওগুলো ডেফিনেশন দেখবো, ফর্মুলা গুলো দেখবো, কি কাজে লাগে দেখবো, আর তার অ্যাপ্লিকেশনটা দেখবো, তো প্রবলেম সলভ করবো। এটাই মূলত তোমাদের হচ্ছে ফুরিয়ার সিরিজ পার্টটাতে আমাদের সিলেবাসে আছে। তো এখন এর জন্য আমি তোমাদের দুটো বইয়ের কথা সাজেস্ট করেছিলাম, এই যে স্পাইজারের একটা বই ফুরিয়ার অ্যানালাইসিস, আর হচ্ছে এইচ কে দাস অ্যাডভান্স ফুরিয়ার ম্যাথমেটিক্স। এই বই দুটো কি তোমাদের কাছে আছে? স্যার এখন নাই স্যার, সব রাজশাহীতে স্যার। আচ্ছা সমস্যা নাই, এই দুটোর পিডিএফ আছে, অবশ্য পাঠিয়ে দিচ্ছি। জি তো স্যার, থ্যাংক ইউ স্যার। তো এখানে আমরা প্রথমে দেখেছিলাম যে পেরিয়ডিক ফাংশনটা কি, সহজ কিন্তু একটু বোঝার চেষ্টা করো, তাছাড়া কিন্তু না বুঝলে কঠিন মনে হবে, কিন্তু এমনিতে জিনিসটা সহজ। পেরিয়ডিক ফাংশনটা কি, একটা ফাংশন পেরিয়ডিক ফাংশন কখন হবে, সাপোজ এইভাবে একটা ফাংশন is said to have a period p or to be periodic with period p if for all x f of x plus p equal to f of x। এটা তোমরা বুঝতে পারতেছো তাই না? অর্থাৎ এই যে পি, এক্স প্লাস পি বসালেও যে মান, এক্স বসালেও সেই ভ্যালু। অর্থাৎ যেমন সাইন এক্স একটা পেরিয়ডিক ফাংশন, সাইন এক্স প্লাস সাইন এক্স প্লাস যদি টয়েস পাই বসে তাহলে যে ভ্যালু, সাইন এক্স বসালেও সেই একই ভ্যালু আসে। তো এই যে টয়েস পাই, 4 পাই, 6 পাই যেটাই বসায় না কেন একই ভ্যালু আসে, তো সাইন এক্সই আসে। তো সেই ক্ষেত্রে আমরা কি বলি, সাইন এক্স একটা পেরিয়ডিক ফাংশন নাকি, তার পিরিয়ডটা কত হবে, যেমন 2 পাই বসালেও একই ভ্যালু, 4 পাই, 6 পাই, 8 পাই, 10 পাই সব বসালেই এর সাথে যেটা যোগ করে নেন, অর্থাৎ এই যে 2, 4, 6 এদের যে লিস্ট ভ্যালু সেটাকে আমরা বলছি ওই ফাংশনের কি বলছি, পিরিয়ডিক পিরিয়ড বলছি, ওই ফাংশনের পিরিয়ড বলছি। তো যেমন sin x cos x এগুলো সবই কিন্তু পিরিয়ডিক, tan x পিরিয়ডিক ফাংশন। তো এই ফাংশন গুলো যেমন এখানে একটা গ্রাফ দেখা যাক, sin x কত না একটা জানা ফাংশন আমরা দেখলাম, যেমন দেখো এটা গ্রাফ দেখে বোঝা যাচ্ছে এটা একটা পিরিয়ডিক ফাংশন। এর পিরিয়ডটা কত থেকে কত ভালো করে খেয়াল করো, যে এই যে ফাংশনটা ধরলাম এইটুকুই আমাদের দেয়া আছে, এই থেকে এই পর্যন্ত আমাদের ভ্যালু, এইটুকু মানের জন্য দেখো প্রথমে গেছে কি, গ্রাফটা আসছে এখান থেকে এখানে নাকি, আর এরপর এরপরের অংশটুকুর জন্য এইটা, যেমন এই থেকে এই পর্যন্ত, এই যে এই থেকে এই পর্যন্ত এই মানটার জন্য যেমন ফাংশনের চেহারাটা যেমন ছিল, আবার ওইটুকু ডিস্টেন্সের জন্য পরে দেখো ফাংশনের চেহারাটা একই রকম, তারপরে আবার দেখো ফাংশনের চেহারাটা একই রকম হবে। তো অতএব এটা হচ্ছে একটা পেরিয়ডিক ফাংশন, যার পিরিয়ড হচ্ছে এই ভ্যালু থেকে এই ভ্যালু, এখানে কোনো আইডেন্টিফাই করার কথা কত, কিন্তু একটা দাগ দিয়েছে দেওয়াল থেকে এত, এটা তার পিরিয়ড। এটাও একটা পেরিয়ডিক ফাংশন। এই যে দেখো এই থেকে এই পর্যন্ত যে ভ্যালু, ফাংশনের যে ভ্যালু সেটা কিন্তু রিপিট হচ্ছে বারবার, এটা একটা পেরিয়ডিক ফাংশন। এগুলো পেরিয়ডিক ফাংশনের এক্সাম্পল এখানে দেওয়া আছে। তো দেখা যাক, আমরা একটু বইটা থেকে আসি, বইটা দেখে আসি। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করে দেখি তোমরা, এই যে দেখো তো কি বলছে, গ্রাফ ইচ অফ দ্য ফলোইং ফাংশন, এ নাম্বার কি বলা আছে দেখতে পাচ্ছ কি? জি স্যার। f of x equal to 3 যখন হচ্ছে x এর ভ্যালু 0 থেকে 5, আর -5 থেকে যখন 0 তখন হচ্ছে -3, তার মানে -5 থেকে যখন 0 তখন ভ্যালুটা কত স্যার
-3 হবে। -3 আর 0 থেকে যখন 5 তখন 3 আর পিরিয়ড কি বলছে 10 10 অর্থাৎ -5 থেকে +5 এই ডিসটেন্সটা কত 10 এই তাহলে এখানে নিয়ে বুঝতেই তো পারছো তোমরা। তো এই যে -5 থেকে 5 পর্যন্ত চেহারাটা যেমন ফাংশনের তার সাথে আবার যখন 10 যোগ করি ওই রকমই আসবে, তারপরের 10 কেমন আসবে ওই রকমই। কথা বুঝতে পারছো? যখন যেদিকে যাও, বাম দিকে যাও ডান দিকে যাও, ফাংশনের চেহারাটা একই রকম হয়। যেমন -5 থেকে 5 পর্যন্ত, -5 থেকে 0 পর্যন্ত যেরকম, আবার 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25। কারণ এখানে বলে দিয়েছে পিরিয়ড কত 10। তাহলে একটা পিরিয়ডিক ফাংশন আর ক্যারেক্টারটা কেমন হয় বুঝতে পারছো, তাই না? তো এরকম আরো কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে sin x, এই যে f of x equal to sin x, যখন 0 থেকে পাই তার মধ্যে sin x আর 0 পাই থেকে টয়েস পাই হচ্ছে 0, পিরিয়ড হচ্ছে টয়েস পাই। তাহলে দেখো আমাদের দেওয়া আছে কোনটুকু, এই যে 0 থেকে পাই এবং পাই থেকে টয়েস পাই, এইটুকু কিন্তু শুধু আমাদের দেওয়া আছে, তাই না? অর্থাৎ 0 থেকে টয়েস পাই পর্যন্ত ফাংশনের চেহারা যেমন, আবার টয়েস পাই যোগ করলে কি হবে ওই রকমই হবে। যদি আবার টয়েস পাই যোগ করো একই রকম হবে, আবার টয়েস পাই যোগ করলে একই রকম হবে। তার মানে এই যে টয়েস পাই থেকে 4 পাই একই রকম, বা মাইনাস টয়েস পাই থেকে 0 দেখতে একই রকম হবে। এগুলো ছিল পেরিয়ডিক ফাংশনের গ্রাফ এখানে দেখতে বলছে, যে পেরিয়ডিক ফাংশনটা বোঝার জন্য। তা আমরা মনে হয় বুঝে গেছি নাকি? জি স্যার। আচ্ছা, তো এবার দেখা যাক স্যার হ্যাঁ বলো। স্যার পিরিয়ডটা কি স্যার মানে গ্রাফের ডিসটেন্সটা বোঝায় স্যার, কতটুকু ডিসটেন্স স্যার এরকম কিছু, নাকি স্যার মানটা বোঝায় মাঝখানে? পিরিয়ড হচ্ছে যে, পিরিয়ড মানে কি, পিরিয়ডটা তো আসলে ওই ফাংশনের কিন্তু কি, যে যেমন ধরো এক্স এর ফাংশন হলে তাহলে কিন্তু ওটা এক্স এর একটা মান ওখানে বসতেছে। অর্থাৎ পিরিয়ড হচ্ছে যে এই এত ভ্যালু বা এই ডিসটেন্স পর পর জি স্যার। ফাংশনের ভ্যালুটা কি আসবে, ফাংশনটা সমান গ্রাফ একই রকম আসবে, সেটাই বলছে যে ভ্যালু মানে কি। যেমন এফ অফ এক্স এর যে ভ্যালু, সেই এক্স এর সাথে যদি আমি টি যোগ করি, টি যোগ করলে যদি আবার এক্স ই আসে, তার মানে কি এক্স এর সাথে টি যোগ করার পর ভ্যালুটা কি একই রকম। একই রকম স্যার। সেই জন্য বলা হচ্ছে যে ওই টি ওই ফাংশনের পিরিয়ড আর ফাংশনটাকে পেরিয়ডিক বলা হচ্ছে। তো দেখো এই যে পেরিয়ডিক ফাংশন, এখান থেকে আসবে আমাদের ফোরিয়ার সিরিজের ধারণাটা। কি হবে এখানে, যে let f of x be defined in the interval -l to +l and determined outside of this interval by f of x plus twice l equal to f of x. Assume that f of x has the period twice l. The Fourier series or Fourier expansion corresponding to f of x is defined to be a0 by 2 plus summation 1 up to infinity an cos n by x by l plus bn sin n by x by l. তো যাই হোক, এখানে এটা তো দেখতে পাচ্ছ তোমরা, এখানে আসলে ব্যাপারটা কি করতেছে, ব্যাপারটা হচ্ছে যে একটা ফাংশন যদি পেরিয়ডিক ফাংশন হয়, বুঝতে পেরেছ, এবং সেই ফাংশনটা যদি পিরিয়ড টয়েস এল হয়, তাহলে ওই ফাংশনকে আমরা এই সিরিজের মাধ্যমে এক্সপ্যান্ড করতে পারবো। ঠিক আছে, এটা একটা সিরিজ, এটা একটা সিরিজ না, দেখো দেখি n = 1 up to infinity, তাহলে যত n এর মান দেবো তত একটা করে টার্ম হবে না, হবে কিনা? একটু রেসপন্স করবা, ঠিক আছে? স্যার আরেকবার একটু বলবেন স্যার। হ্যাঁ দেখো, এখানে বলা হচ্ছে যে একটা ফাংশন যদি পেরিয়ডিক ফাংশন হয় এবং সেটা -l থেকে +l এর মধ্যে পেরিয়ডিক ডিফাইন করা আছে, কোথায় -l to +l, তো এর পিরিয়ডটা হচ্ছে টয়েস এল। তো সেইরকম একটা ফাংশনকে আমরা এই সিরিজের মাধ্যমে এক্সপ্যান্ড করতে পারবো, আর এই সিরিজটাকে বলা হচ্ছে ফোরিয়ার সিরিজ। তা সিরিজটা কোনটা, এই যে সিরিজটা দেখতে পাচ্ছ, এটা সেই সিরিজ না? জি স্যার। এই সিরিজের মাধ্যমে এক্সপ্যান্ড করতে পারবো। এটা কি একটা সিরিজ, দেখো যে n = 1 up to infinity, তার মানে n এর মান যত দিব তত একটা করে টার্ম পাবো না, সেই টার্মগুলোর কি যোগফল সামেশন করা আছে। তো এই যে সিরিজটা এর মাধ্যমে লেখা যাবে, ঠিক আছে? তো এখানে কি কোনটা জানা আর কোনটা অজানা, দেখো দেখি।
স্যার এ নটটা জানি না, এর নামটা জানি না স্যার। এন জানি না, বিএন জানি না, তাছাড়া এন পাই এন এগুলো জানা আছে না? এন তো যে এন এর মান প্রতি একটা করে দিব, ধরুন এন এর মান 1 2 3 4 সেটা তো বোঝা যাচ্ছে। আর এল জানা আছে কি? জি স্যার, ওই ইন্টারভালটা তো স্যার। হ্যাঁ, এন ইন্টারভাল ওখান থেকে জান, টয়েস এল কে 2 দ্বারা ভাগ করলে এল পাওয়া যাবে নাকি? পিরিয়ড কে 2 দ্বারা ভাগ করলেই এল পাওয়া যাবে। তার মানে এন এবং বিএন শুধু অজানা, তার মানে এই যে এ নট এ এন বিএন এগুলো যদি জানতে পারি, সেগুলো যদি এই সিরিজে বসে দেয়, তাহলে এই সিরিজটা কি রিপ্রেজেন্ট করবে? ফুরিয়ার সিরিজ। না, ওই ফাংশনটাকেই বোঝাবে, অর্থাৎ এই সিরিজটার ভ্যালু যা আসবে সেটা কি আসবে? এফ ওই অফ এক্স ফাংশনের এর ভ্যালুই ভ্যালু। আসবে, ওই ফাংশনের ভ্যালুই আসবে, অর্থাৎ একটা ফাংশনকে আমি এই সিরিজের মাধ্যমে লিখতে পারবো। তো এখন এটা দরকার হলো কেন, তাই না? স্যার আবার একটু রিপিট করতেন স্যার। আচ্ছা, দেখো আমি এখানে একটু আঁকানোর চেষ্টা করতেছি। সাপোজ সেটা আমি তোমাদের আগেও বলেছিলাম যে এটা একটা ফাংশন, আচ্ছা একটা ফাংশন যার চেহারা হচ্ছে এরকম। -L2 + L। এটা খেয়াল করো, একটা ফাংশন ডিফাইন করা আছে কোথায়? দেখতে পাচ্ছ কি তোমরা এটা? না মনে হয়। না স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার। দেখো আমরা বলতেছি এটা হচ্ছে একটা এফ অফ এক্স ফাংশন, ঠিক আছে? এই যে ফাংশনটাকে বলতেছি এফ অফ এক্স, খুব সুন্দর করে বোঝার চেষ্টা করো, এফ অফ এক্স। এখন এই ফাংশন ডিফাইন করা আছে কোথায়? -L2 + L। এবং শুধু এমনিতে ডিফাইন করা থাকলেই হবে না, বলতে হবে যে ফাংশনটা কি? পেরিওডিক। পেরিওডিক, এবং পিরিয়ড কত? পিরিয়ড হচ্ছে টয়েস এল, ঠিক আছে? অর্থাৎ এই যে -L2 + L এর ডিসটেন্সটা কত হয়? 12 হয় স্যার। টয়েস এল। তো এই যে টয়েস এল এর মধ্যে যদি পেরিওডিক হয়, তার মানে আমি এই যে আবার এল এর সাথে যদি টয়েস এল যোগ করি, তখন ফাংশনটা একই রকম হবে না? জি স্যার। অর্থাৎ এই যে এল থেকে যদি আমি এখানে এই পর্যন্ত যাই, এল এর সাথে তাহলে এটা 3L হবে নাকি? এর নাম কি? এই পয়েন্টটা কত? 3L না? জি স্যার। তাহলে এল এর সাথে আবার 2 যদি যোগ করা যায়, টয়েস এল যোগ করা যায়, ফাংশনটা দেখতে একই রকম হওয়ার কথা না? জি স্যার। আবার এটা হচ্ছে সেম রিপিট করবে আর কি ফাংশন। এইরকম হবে, ঠিক আছে? কিন্তু এইরকম যে হবে, সেটা কি আর আমার এই ফাংশনে বসে দিলে হচ্ছে? অর্থাৎ এল এর মান যখন এল পয়েন্ট 2L যদি এই ফাংশনে বসাই, অর্থাৎ ফাংশনটা দেওয়াই আছে আমার এখানে, খেয়াল করো, এফ অফ এক্স ইকুয়াল টু সামথিং একটা কোনো ডিফাইন করা। সাপোজ এটা কিসের মধ্যে দেখা যাচ্ছে? এটা হচ্ছে সাইন এক্স, যেটা ডিফাইন করা আছে হচ্ছে -π/2 থেকে +π/2। আচ্ছা, এটা আমি তার এমনি আরবিট্রারি এমনি ধরে নিলাম। সাপোজ এই যে আমাদের সাইন, মানে এই যে ফাংশনটা এফ অফ এক্স দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে? ধরলাম এই ফাংশনটা হচ্ছে সাইন এক্স, কত থেকে কত পর্যন্ত ডিফাইন করা আছে? -π/2 থেকে +L। তা আমরা এটাই বলছি -L থেকে +L। তো এখন দেখো, আমি কি এখানে -π/2 থেকে +L যদি ডিফাইন করা আছে, আমি কি এখানে পাই বসাতে পারবো? কারণ ফাংশন তো অদ্ভুত পর্যন্ত এক্স এর মান নেওয়া যাবে না, নেওয়া যাবে কি? ডিফাইন যদি করা এক্স এর মান কত থেকে কত? -π/2 থেকে থেকে +π/2। π/2। তাহলে সেই ফাংশনে কি অন্য কোনো ভ্যালু ইনপুট দেওয়া যায়?
এর বাইরের ভ্যালু ইনপুট দেওয়া যায়? না স্যার। দেওয়া যায় না। তো কিন্তু এখন এইরকম একটা সমস্যার ক্ষেত্রে তত আমাদের শুধু যদি একটা সিগন্যাল বিবেচনা করো যে এটা একটা সিগন্যাল, যে সিগন্যালটা কোথায় দেওয়া আছে, মাইনাস হইতে প্লাস এর মান দেওয়া আছে। তো এখন দেখো সাইনের মান যদি আরো ইনপুট দাও, সাইনের মান যদি তুমি এটা যদি আরো ইনপুট, তাহলে সাইনের গ্রাফ হিসেবে এটা কি আসার কথা বলো দেখি? একটু অন্য উপরে নিচে আসার কথা স্যার। তাহলে উপরে নিচে আসার কথা না? জি স্যার। উপরে নিচে আসার কথা কিন্তু। তো এখন এটা আসলে পুরোপুরি সাইন, যাই হোক এমনি উদাহরণ একটা দিচ্ছি, পুরোপুরি সাইন না এটা। তো আরো কিন্তু উপরে নিচে আসার কথা, কিন্তু উপরে নিচে আসলে কি আমার ওই টার্গেট পূরণ হবে? আমি তো চাচ্ছি এটা হচ্ছে পেরিওডিক যেন হয়, নাকি? জি স্যার। তখন করতে হবে যে এই যে এই থেকে এই মাইনাস হচ্ছে প্লাসের মধ্যে দেখতে যেমন, তারপরও যেন দেখতে এমন হয়, এরকম যদি ইনফিনিটি পর্যন্ত চলে দেখতে যেন কি থাকে, একই সেম রকম থাকে। থাকে, একই রকম যেন থাকে, সেম যেন থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের দরকার হবে এই এফ অফ এক্স কিন্তু এক্স এর সব মান বসানো যায় না। তখন করতে হবে কি, এইটাকে এমন ভাবে আর একটা নতুন ফাংশনে নিয়ে যেতে হবে যেখানে এক্স এর অন্যান্য ফাংশন ভ্যালু ইনপুট দেওয়া যায় এবং ফাংশনটা গ্রাফও সেম থাকে। আর সেই কাজটাই করা হবে হচ্ছে ফোরিয়ার সিরিজের মাধ্যমে। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তো এই জন্য ফাংশনটাকে অবশ্যই কি ধরে নিতে হবে? পেরিওডিক ধরনের। পেরিওডিক না হলে তো আমি ওই কাজ করতে পারবো না, তাই নয় কি? তো এইবার দেখা যাক যে এটা পেরিওডিক ধরে নিলে তাহলে ওই সিরিজের মাধ্যমে কিভাবে লেখা যায়, আসলে ওটা দ্বারা কি বোঝায়। আর এটুকু বলে নেই, তো এই যে এই সিরিজের মাধ্যমে লেখা যাবে, এই সিরিজটাকে বলতেছে আমরা ফোরিয়ার সিরিজ, যেখানে এই যে কনস্ট্যান্ট গুলো আছে বা কোএফিসিয়েন্ট গুলো আছে, এ নট, এ এন, বি এন, এগুলোকে বলছি আমরা ফোরিয়ার কোএফিসিয়েন্ট। ঠিক আছে, ফোরিয়ার কোএফিসিয়েন্ট। তো এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ, এ এন কিভাবে পাওয়া যায়? এ এন পাওয়া যায় 1/l, অর্থাৎ পিরিয়ডকে 2 দ্বারা ভাগ করলে যেটা হয় সেই 1/l মাইনাস এল টু প্লাস এল এফ অফ এক্স cos n পাই এক্স বাই এল ডিএক্স। অর্থাৎ cos এর যে সহগটা সেটা কি পাওয়া যায়? এফ অফ এক্স কে cos দ্বারা গুণ করে। আর সাইন এর যে সহগটা সেটা কি পাওয়া যায়? কিভাবে পাওয়া যায়? এফ অফ এক্স কে সাইন n পাই দ্বারা গুণ করে ইন্টিগ্রেশন। তো এই দুটা কোএফিসিয়েন্ট যদি বের করতে পারি তাহলে আমাদের সিরিজটা পেয়ে যাব। তো আমাদের মোটামুটি এখানকার মেইন কাজই হচ্ছে কিন্তু এইটাই, যে একটা ফাংশন দেওয়া থাকবে একটা নির্দিষ্ট ডোমেনে, আমরা ধরে নেব যে এই ডোমেনের মধ্যে সে পেরিওডিক, মানে এই থেকে এই ভ্যালু থেকে এই ভ্যালুর মধ্যে পেরিওডিক, তাই যদি হয় তাহলে আগে ফোরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করো। এইটাই হচ্ছে আমাদের এখানকার মানে মেইন প্রবলেম আর কি, যে সবগুলো সমস্যা দেখবে একই রকমের। তো এখন এই যে এ এন বি এন কিভাবে পাওয়া গেল, এটা হচ্ছে আমাদের ড্রাইভ করতে হবে একটা ফর্মুলার মাধ্যমে। তো তারপরে যে এখন কথা হলো, এখানে আরেকটা কন্ডিশনের কথা আছে, একটা ফাংশনকে ফোরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করা কখন যাবে? মোটামুটি 99% ফাংশনকেই ফোরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করা যায়। তো তার জন্য সেই কন্ডিশন বলা আছে একটা, এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, এই কন্ডিশনের নাম হচ্ছে ডিরিচলেট কন্ডিশন। কি বলছে? যদি ফাংশনটা পেরিওডিক হয় বা সিঙ্গেল ভ্যালুড হয়, পেরিওডিক হয় এবং এফ অফ এক্স এন্ড এ প্রাইম এস পিসওয়াইজ কন্টিনিউয়াস হয় মাইনাস ইনটু প্লাস এর মধ্যে, তাহলে এই হচ্ছে এফ অফ এক্স, অর্থাৎ ওই যে আমরা যে সিরিজটা লিখলাম, এই যে সিরিজ 1 নম্বর যে সিরিজটা লিখেছি, এই সিরিজটা কোথায় কনভার্ট করবে? ওই ফাংশনাল ভ্যালুতেই কনভার্ট করবে। বোঝা গেল? যে দেন দ্য সিরিজ 1 উইথ কোএফিসিয়েন্ট 2 and 3 কনভার্ট, অর্থাৎ সিরিজটা কোথায় কনভার্ট করবে? এ নম্বরে বলছে এফ অফ এক্স কে কনভার্ট করবে যদি ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তাহলে ওই পয়েন্ট ভ্যালুতেই কনভার্ট করবে। আর যদি ডিসকন্টিনিউ থাকে তাহলে তার বামে ডানে যে ভ্যালু আছে তাদের এভারেজ পয়েন্টে কনভার্ট করবে। কথাটা বোঝা গেল? বুঝতে পেরেছো কি? স্যার পিসওয়াইজ কন্টিনিউয়াস বলতে কি মিন করতে স্যার এখানে? আচ্ছা, এটা একটু দেখো, এই ডেফিনেশনটা এখানে আছে। পিসওয়াইজ কন্টিনিউয়াস আসলে কি? সাপোজ একটা ফাংশন একটা ডোমেনের, ধরো একটা ডোমেন বা একটা ইন্টারভাল ধরলাম এ বি, ঠিক আছে? একটা ইন্টারভাল কি ধরলাম? এ বি ইন্টারভাল ধরলাম। তো এ বি ইন্টারভালের সব মানে পুরো ইন্টারভাল জুড়ে কন্টিনিউয়াস, শুধু 2-1টা পয়েন্ট ছাড়া, ঠিক আছে? তো 2-1টা পয়েন্টে ডিসকন্টিনিউ আছে, তখন আমরা ওই ফাংশনকে বলি এই এই ডোমেনে কি এটা পিসওয়াইজ কন্টিনিউয়াস। বোঝা গেল কি? এই যেমন ধরো এক ডোমেন হচ্ছে এ থেকে বি, ঠিক আছে? জি স্যার। এ থেকে বি, এর দেখো মাঝামাঝি 2-3টা পয়েন্টে কিন্তু এখানে 2টা পয়েন্টে কি ডিসকন্টিনিউয়াস, এই যে এখানে ডিসকন্টিনিউয়াস, এখানে ডিসকন্টিনিউয়াস, নাকি? জি স্যার। তখন এই ফাংশনকে আমরা বলি পিসওয়াইজ কন্টিনিউয়াস। এই কথাটা এখানে বলা আছে। তো ফোরিয়ার সিরিজ বলতেছে, জি স্যার বুঝছি। হ্যাঁ,
ফুরিয়ার সিরিজ বলতেছে যে ওই যে সিরিজটা সেটা কি করবে, যেমন যে পয়েন্টে কন্টিনিউয়াস আছে, যেমন এই পয়েন্টে সিরিজটার কি কোন পয়েন্টে কনভার্স করবে, ঠিক ফাংশনাল ভ্যালু যেখানে সেখানেই কনভার্স করবে। কথা বোঝা গেল? আর এই যে যে পয়েন্টে ডিসকন্টিনিউয়াস সেখানে কোথায় কনভার্স করবে, এই ভ্যালু আর এই ভ্যালু, অপোজিটটা জি স্যার। না না না, এই ভ্যালু আর এই ভ্যালুর এভারেজ পয়েন্ট। অর্থাৎ ভালো খেয়াল করো যে এখানে দেখলা না এই পয়েন্ট ডিসকন্টিনিউয়াস কিনা, এই পয়েন্টটাতে ডিসকন্টিনিউয়াস কিনা, জি স্যার ডিসকন্টিনিউয়াস। তাহলে এই পয়েন্ট ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ এর যদি একটু ডানের দিকে যাও তাহলে একটা ভ্যালু পাবো, একদম বামের দিকে যাও একটা ভ্যালু পাবো না। সেই ভ্যালুটা কোনটা? এই যে যে আমি একটা ছোট সার্কেল দিয়ে দিলাম, এই সার্কেল এই পয়েন্টের যে এভারেজ ভ্যালু সেখানে কনভার্স করবে। অর্থাৎ ফুরিয়ার সিরিজ যদি একটা ফাংশনটা যদি ডিসকন্টিনিউয়াস হয়, ঠিক আছে, সিরিজের মাধ্যমে সব পয়েন্টের ভ্যালুই পাওয়া যাবে, নাকি বলো? কথাটা কি বুঝতে পেরেছো? অর্থাৎ হ্যাঁ, একটা ফাংশন যদি মানে স্যার 2 ডিসকন্টিনিউয়াস, পয়েন্টের ভ্যালুর এভারেজ হবে। এভারেজ হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, যেখানে ভ্যালু আছে সেটা তো ওই পয়েন্টই কনভার্স করবে, আর যেখানে ভ্যালু নাই তাহলে আর বামে ডানের যে ভ্যালু তার এভারেজ পয়েন্টে এভারেজ মানে কনভার্স করবে। বোঝা গেল ব্যাপারটা? স্যার ফাংশনটা থেকে কিভাবে বুঝবো যে এটা ডিসকন্টিনিউয়াস না কন্টিনিউয়াস? ফাংশন বোঝা যায় তো অনেক সময়, দেখাচ্ছি দেখো। এই যে tan x এর কথা বিবেচনা করো, tan x ডিফাইন করা আছে হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত, ঠিক আছে? তাহলে পাই ভাগ 2 তে এটা ডিসকন্টিনিউয়াস না? বুঝলে? আচ্ছা দেখাচ্ছি। স্যার এভারেজ পয়েন্টে কনভার্স করবে বলতে কি বোঝাচ্ছি না, এভারেজ পয়েন্ট দিয়ে যাবে ফাংশনটা লেখচিত্র। হ্যাঁ, ওই যে যখন আমরা ফুরিয়ার সিরিজের মাধ্যমে যে ভ্যালু গুলো পাবো না, জি ফুরিয়ার স্যার। সিরিজ মানে কি, যে এই সিরিজ এমন ভাবে লেখা হচ্ছে যাতে এই সিরিজটা পুরোটা ওই ফাংশনকে রিপ্রেজেন্ট করে, নাকি? হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখা গেল যে ওই ফাংশনের কোনো কোনো পয়েন্টে ভ্যালুই ছিল না, হ্যাঁ হ্যাঁ যেখানে ভ্যালু ছিল সেখানে ওই ফুরিয়ার সিরিজের মাধ্যমে ওই ভ্যালুটাই পাওয়া যাবে, অথবা ওই ভ্যালু দিয়ে কনভার্ট করবে। আর যেখানে ভ্যালু ছিল না, তাহলে ওই যে ভ্যালু যেখানে ছিল না তার একদম ওই ভ্যালু ওই পয়েন্ট থেকে বামের দিকে আর ওই পয়েন্টের ডানের দিকে যে ভ্যালুটা পাবো সেই দুই পয়েন্টের এভারেজ পয়েন্টে কনভার্ট করবে। কিন্তু স্যার আমরা তো দেখতে পাচ্ছি স্যার ওই পয়েন্ট দিয়ে ফাংশনটা যাচ্ছে না, ওইখানে ডিসকন্টিনিউয়াস। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার আমরা ওই পয়েন্টটাকে কেন ধরতেছি যে ওই পয়েন্ট দিয়ে কন্টিনিউয়াস থাকবে ফাংশনটা? এই যে ফুরিয়ার সিরিজের এখানে একটু আছে, কিছু ড্রব্যাক আছে। এটা হলো যে একটা এটা এক হিসেবে এটা সুবিধাই, কারণ যখন ফাংশনটা ডিসকন্টিনিউয়াস থাকে সেইটা নিয়ে কাজ করা কিন্তু সমস্যা। কিন্তু ফুরিয়ার সিরিজের মাধ্যমে কি পুরো ফাংশনটাকে রিপ্রেজেন্ট করছে তো করছেই, পাশাপাশি যে পয়েন্টে ভ্যালু নাই ওইটাকেও সে কন্টিনিউয়াস করে নিচ্ছে। জি স্যার। বুঝতে জি পেরেছো? স্যার। ফলে জি স্যার। ফুরিয়ার সিরিজটা যদি আমি গ্রাফে লিখি ও কিন্তু ডিসকন্টিনিউয়াস হবে না, ওটা পুরোটাই কি হবে, কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস হবে। কিন্তু ওই ফাংশনটা আসলে দুই একটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস ছিল। জি স্যার। এই যেমন ধরো tan x, দেখো এখানে কিন্তু কি এটা ডিসকন্টিনিউয়াস কিনা পাই ভাগ 2 তে? দেখা যাচ্ছে না ও আচ্ছা আচ্ছা এই চেঞ্জ করা হয়নি। আচ্ছা, এই দেখছো পাই ভাগ 2 এর টয়েস কি বলে, পাই ভাগ 2 এর অড মাল্টিপ্লিকেশনের ফাংশনটা কিন্তু কি tan x এর গ্রাফটা দেখতে পাচ্ছ না, 3 পয়েন্ট আর তাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়। অর্থাৎ এই যে দেখো এই পয়েন্টে ফাংশনটা কি ডিসকন্টিনিউয়াস থাকে, আবার এরকম ডিসকন্টিনিউয়াস আছে। তাহলে ফুরিয়ার সিরিজ যেমন কি করলে হবে, এটা তো কভার করবেই, এই জায়গাতে একটা দাগ চলে আসবে, অর্থাৎ এই পয়েন্টও একটা মান দিবে। তো এটাই বলছে আর কি, যে ডিরিচলেট কন্ডিশনে তারা বলছে যে ফাংশন যদি এই কন্ডিশন মানে তিনটা কন্ডিশন মানে তাহলে সেই ফাংশন কনভার্স করবে, তাহলে ফুরিয়ার সিরিজ এর মধ্যে কনভার্স করবে। এই তিনটা কন্ডিশন যদি মানে তাহলে কনভার্স করবে। কোথায় কনভার্স করবে? যদি কন্টিনিউয়াস হয় তাহলে ওই পয়েন্টই করবে, যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে আমাদের পয়েন্টে কনভার্স করবে। বোঝা গেল ব্যাপারটা? স্যার হ্যাঁ বলো। স্যার এফ অফ এক্স প্লাস 0 আর এফ অফ এক্স মাইনাস 0 এই দুই পয়েন্টটা কিভাবে বের করব? এটা বের করার দরকার নাই তো, এটা হচ্ছে একটা থিওরি, বুঝতে পেরেছো? এটা একটা থিওরি কিন্তু
এই যে এক্স প্লাস জিরো এক্স মাইনাস জিরো এর অর্থ কি বলো দেখি, তোমরা তো ইন্টারে পড়েছো, এর অর্থ কি? এই যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট বোঝো না? জি স্যার। এক্স পয়েন্টের রাইট হ্যান্ড লিমিটের যে ভ্যালু আর এক্স পয়েন্টের লেফট হ্যান্ড লিমিটের যে ভ্যালু, এই দুটো ভ্যালুর অ্যাভারেজ। আসলে ওখানে Average, নির্দিষ্ট কোনো পয়েন্ট তুমি পাবা না কিন্তু, কারণ এক্স এর ডান দিকে তো অসংখ্য মান আছে, বাম দিকে তো অসংখ্য মান আছে, তারই কোনটার কথা বলা হচ্ছে? একদম এক্স থেকে যদি খুবই মানে একটু ক্ষুদ্র ডিস্টেন্স তুমি বামের দিকে যাও, একটু ক্ষুদ্র ডিস্টেন্স ডানের দিকে যাও, এবং সেই ক্ষুদ্রটা ডিফাইন করা সম্ভব নয়। তুমি যা ছোট বলবো তার থেকেও ছোট মান নাম্বার বলা সম্ভব নাকি বলো? সেই জন্য ওটাকে বলা হচ্ছে লিমিটিং ভ্যালু। এই দুই পয়েন্টের যে লিমিটিং ভ্যালু তার এভারেজ মানে কনভার্স করবে। ওটা তোমার এটা জাস্ট থিওরি, এখানে ওই তোমার ওটা নিয়ে তোমার কাজ করতে হবে না এখন বর্তমানে। জাস্ট থিওরি বলছে যে যে যদি হচ্ছে কন্টিনিউয়াস হয় তাহলে ওই কন্টিনিউয়াস যে ভ্যালু ছিল এই সিরিজটা তাহলে ওই সরাসরি ওই ভ্যালুটাই দিবে, আর যদি ডিসকন্টিনিউটি থাকে তাহলে ওই দুই পাশের লিমিটিং লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের এভারেজ মান দিবে। বোঝা গেল ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, তো দেখো এখানে কি হলো, আমরা দেখলাম এটা সে ফোরিয়ার সিরিজ, 1 নম্বর ইকুয়েশনে দেখো ফোরিয়ার সিরিজ, এটা হচ্ছে ফোরিয়ার কোফিসিয়েন্ট। এখন এখানে একটা জিনিস খেয়াল করো যে 1 নম্বরে আসলে কি বোঝা যায়, দেখো দেখি। এই সামেশনের প্রতিটা টার্মে কিন্তু কিসের মাধ্যমে লেখা আছে? সাইন এবং কস। সাইন এবং কস এটাকে এভাবে লেখা যায় না? এ কস, তোমরা কি সরল সহিত স্পন্দন এরকম ইকুয়েশন পড়েছো না? জি স্যার। জি স্যার। ওই ইকুয়েশনটা কেমন হয় বলো দেখি? এ cos থিটা মাইনাস। এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এরকম থাকে না? জি স্যার। এই যে সেটাকে কিন্তু ভেঙে আবার কস এবং সাইনের মাধ্যমে লেখা যায়, বা এই সাইনকে এই কস এবং সাইনকে একসাথে কি লেখা যাবে? এ কস ওমেগা টি প্লাস ডেল্টা এভাবে লেখা যাবে কিন্তু, জানো নাকি সেটা? আগে কখনো স্যার ভাঙিনি তো। আচ্ছা যাই হোক, তো ভাঙানোর দরকার নেই, এমনিতেই এটা দুইটা যোগ করে একটা ওয়েভ দেখা যাচ্ছে। কারণ এন কস এন পাই এক্স বাই এল এটা একটা ওয়েভ কিনা? জি স্যার। এটা একটা কিন্তু কার্ভ দেখাবে না, পেরিওডিক জি কার্ভ স্যার। দেখাবে না? জি স্যার। বি এন সাইন এন এক্স বাই এন এ বা এন পাই এক্স বাই এটাও কিন্তু একটা কার্ভ। তাহলে দুটো ওয়েভের সুপারপজিশন করলে কি পাওয়া যায়? আরেকটা ওয়েব পাওয়া যায় স্যার। তার মানে এই সামেশনে যা দেখতে পাচ্ছি সবগুলো কি এক একটা ওয়েভ। ওয়েভ, এবং ওয়েভ মানে এগুলো একটা করে তরঙ্গ। হ্যাঁ, তো এটা হচ্ছে যেটা হবে, এটা কিন্তু একটা পেরিওডিক কার্ভ দেখাবে না? জি স্যার। ওয়েভ বলে তো অবশ্যই এটা পেরিওডিক হবে। তো এখন দেখো এই যে পেরিওডিক, এই কার্ভ গুলো পেরিওডিক যে ওয়েভ নিচ্ছে, এই ওয়েভ সবগুলো একটা ফাংশন না? জি স্যার। সাইনের যোগ করলে নতুন আরেকটা এক্স এর ফাংশন হচ্ছে কিনা? জি স্যার। এইরকম এক্স এর ফাংশন এন, যেহেতু এন ইকুয়াল টু 1 আপ টু ইনফিনিটি, তাহলে এখানে কতগুলো ওয়েভের সুপারপজিশন আছে? এন সংখ্যক। অসংখ্য ওয়েভের সুপারপজিশন ও আছে। সরি স্যার। তো দেখো এখানে এই প্রতিটা ওয়েভের সাথে সামনে একটা করে কনস্ট্যান্ট গুণ থাকবে না? জি স্যার। তাহলে সেই কনস্ট্যান্ট গুলো গুণ প্লাস এরকম করে কতগুলো ওয়েভ যোগ করা আছে? অসংখ্য। অসংখ্য। তো এখন দেখো তাহলে এটা কি বোঝা যায় যে অসংখ্য ওয়েভের বা অসংখ্য ফাংশনের লিনিয়ার কম্বিনেশন না 1 নম্বর ইকুয়েশনটা? জি স্যার। জি স্যার। তো ভালো করে খেয়াল করো, এখানে হচ্ছে অসংখ্য ফাংশনের লিনিয়ার কম্বিনেশন। সেই লিনিয়ার কম্বিনেশনের মধ্যে আমরা কি পাচ্ছি? এফ অফ এক্স কে রিপ্রেজেন্ট করছি নাকি? জি স্যার। তো যেমন ভেক্টরের ক্ষেত্রে বেসিস ভেক্টর তোমাদের বলেছিলাম, ভেক্টরের ক্ষেত্রে বেসিস ভেক্টর কাদেরকে বেসিস ভেক্টর বলা হয়? ভেক্টর পড়েছো? ধরনে বেসিস ভেক্টর স্যার। হ্যাঁ, বেসিস ভেক্টর কাকে বলে সেটা বলছি ইউনিট ভেক্টর কে? না, ইউনিট ভেক্টর কে বললে ডাইরেক্ট হবে না, বাট ডেফিনেশনটা কি সেটা বলেন। স্যার ওই যে মানে একটা অসীম একটা রেখা থাকবে, অসীম একটা ভেক্টরের মানে ছোট অংশ, ওই ওই অসীম রেখাটাকে ওরকম একটা পড়ছিলাম স্যার, এটা ভুলে গেছি। আচ্ছা দাঁড়াও বলছি। ধারক রেখা পড়ছিলাম স্যার, মানে ওরকমই যে ধারক রেখার একটা অংশ বিশেষ হচ্ছে স্যার ওরকম। আচ্ছা যাই হোক, ভেক্টর বেসিস ভেক্টর ব্যাপারটা আসলে কি, যে যে ভেক্টর গুলো লিনিয়ার কম্বিনেশন করে অন্য সকল ভেক্টর পাওয়া যায়, বুঝতে পেরেছো? যেমন ধরো আমরা যদি 2 ডাইমেনশনাল একটা ভেক্টর ধরি, 2 ডাইমেনশনাল ভেক্টর গুলো দেখতে কেমন? এক্স
এক্স প্লাস আই এক্স আই প্লাস ওয়াই এরকম না? জি স্যার। তার মানে এটা যদি একটা হয় দেখো তো কি বললাম যে সাপোজ টু ডাইমেনশন এটা একটা পয়েন্ট, এটা একটা ভেক্টর না, এই টু ডাইমেনশন এটা একটা ভেক্টর না, এর স্থানাঙ্ক যদি আই জে হয় তাহলে এক্স ওয়াই হয়, তাহলে এটা এক্স এক্স আই প্লাস ওয়াই যে একটা ভেক্টর কিনা? জি স্যার। তো এই যে এক্স আই প্লাস ওয়াই ওয়াই জে এটা একটা ভেক্টর না? তো এই ভেক্টরকে আমরা সংক্ষেপে কিন্তু অর্থাৎ একটা পয়েন্ট হিসেবে লিখতে পারি এইভাবে যে এক্স কমা ওয়াই এটা একটা ভেক্টর নাকি? জি স্যার। তো দেখো এই টু ডাইমেনশনাল এই স্পেসের সমস্ত ভেক্টরই দেখতে কেমন এক্স ওয়াই না? জি স্যার। এই এক্স ওয়াই কে বলা হচ্ছে যে এই স্পেসের জন্য যে কোনো ভেক্টরকেই দুটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে লেখা যাবে। লিনিয়ার কম্বিনেশন মানে কি বলো দেখি? লিনিয়ার কম্বিনেশন হচ্ছে কনস্ট্যান্ট দ্বারা গুণ আর হচ্ছে তাদের যোগফল নাকি? জি, সাপোজ স্যার। ধরো এখানে যদি এরকম হয় তোমার হচ্ছে সি এবং ডি, সি এবং ডি এতে লিনিয়ার কম্বিনেশন মানে কি হবে বলো দেখি? ধরো আলফা সি প্লাস বিটা ডি এটা লিনিয়ার কম্বিনেশন না? এই যে আলফা এবং বিটার মান যত দিব তত একটা করে কি পাওয়া যাবে? বিন্দু পাওয়া যাবে স্যার। তাই না? তো এখন বলা হচ্ছে যে এই যে এক্স ওয়াই, এই এক্স ওয়াই ভেক্টর তোমার হচ্ছে 1,0 এবং 0,1 এই দুইটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে আমি যে কোনো ভেক্টর এই টু ডাইমেনশনাল পেতে পারি। কিভাবে দেখা যায় যে এক্স ওয়াই ইকুয়াল টু কত লেখা যায় দেখো, এখানে যদি আমি এই যে এক্স ইন্টু 1,0 প্লাস ওয়াই ইন্টু 0,1, আচ্ছা এই ক্যালকুলেশনটা করো দেখি কি আসে। প্রথমটার সাথে গুণ করলে কি আসবে? এক্স প্রথম ভেক্টরের সাথে গুণ করলে কি আসবে? এক্স X কমা 0 আসবে নাকি? এক্স কমা স্যার। 0 এই এটা ভেক্টর না? তার মানে এই এক্স টা হচ্ছে কি এটা স্কেলার। এখন এই এক্স কে যদি আমি 1,0 ভেক্টরের সাথে গুণ করি তাহলে প্রথম এক্স কমা 0 আসবে না? জি স্যার। আর পরেরটা গুণ করলে কি আসবে? 0 কমা ওয়াই নাকি? তো এই দুটা ভেক্টর এখন যোগ করো দেখি, যোগ করে কি আসে? এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই বলতে এক্স কমা ওয়াই এরকম আসবে কিন্তু, কারণ এই যে এক্স এর সাথে 0 যোগ 0 এর সাথে ওয়াই যোগ, তাহলে এক্স আসলো না? দেখো ফাইনালি আমরা যে ভেক্টরটা চেয়েছিলাম সেই এক্স ওয়াই ভেক্টরটা কিন্তু পাওয়া গেল, তাই না? তাই এইভাবে এক্স ওয়াই জায়গা তুমি ধরো 2 3 যদি নিতা তাহলে এই স্কেলার হিসেবে এর আলফা যে বিটা, এই আলফা বিটা যে লিখলাম না, আলফা বিটা কি বলো দেখি? স্কেলার কিন্তু, অর্থাৎ ওই ভেরিয়েবলের সাথে দুটো স্কেলার গুণ করে যোগ করলেই সেটাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন। তো এখানেও দেখো 1,0 এবং 0,1 এই দুটো ভেক্টরের সাথে আমি যে কোনো স্কেলার গুণ করে বা দুটো স্কেলার গুণ করে কিন্তু আমি যে কোনো ভেক্টরই পাচ্ছি নাকি? জি স্যার। এক্স আরবিট্রারি ধরে নিয়েছি, এখন 2 3 নাও বা -3 -4 নাও, দেখবো এই দুটো লিনিয়ার কম্বিনেশনের মধ্যে পাওয়া যাবে। তো এই যে ঘটনাটা ঘটলো তখন আমরা বলতেছি যে 1,0 এবং 0,1 তাহলে এই স্পেসের কি বেসিস ভেক্টর। ভেক্টর? ইয়েস, বেসিস ভেক্টর। এইটা যেহেতু ভেক্টর পাওয়া যাচ্ছে তা সেই জন্য একে বলছি বেসিস ভেক্টর। এই বেসিস ভেক্টরের কিছু প্রপার্টি থাকে যে এদের ইনার প্রোডাক্ট অলওয়েজ কি হয়? 0 হয়। ইনার প্রোডাক্ট 0 হয়। তো ইনার প্রোডাক্ট 0 হয়, এটা ছিল ভেক্টরের ক্ষেত্রে। তো এবার ওই সেম ঘটনাটা এখানে ঘটতেছে, জাস্ট হচ্ছে ফাংশনের ক্ষেত্রে। কি যে দেখো এখানে তাহলে কি আছে? অনেকগুলো আমরা যেটা আগে বললাম যে অনেকগুলো ফাংশনের লিনিয়ার কম্বিনেশন। ফাংশন গুলো কি? যেমন a1 cos 1x প্লাস b1 sin 1x নাকি বলো? বুঝতে পারছো কি?
তাহলে স্যার। দেখো এখানে এন তাহলে cos x sin x এগুলো তাহলে কি ফাংশন? বেসিস ফাংশন। এন এর মান যত দিব তত কি পাবো? এক একটা করে বেসিস ফাংশন পাবো। ঠিক আছে, কারণ এখানে এদের লিনিয়ার কম্বিনেশন করে যেহেতু এফ অফ এক্স পাওয়া যায়, তার মানে অবশ্যই এই ফাংশন গুলো কি লিনিয়ার বেসিস ফাংশন। বেসিস, সরি। বেসিস ফাংশন। সো এখান থেকে দেখো আমরা যে কাজটা করতে পারি এটা হলো যে সিদ্ধান্তটা নিতে পারি যে যেহেতু এরা বেসিস ফাংশন, অতএব এদের ইনার প্রোডাক্ট কি হবে? 0 জিরো হবে। তার ফাংশনের ক্ষেত্রে ইনার প্রোডাক্ট ডিফাইন করা হয় যে ওই যে ডোমেনের কথা বলা হচ্ছে মাইনাস এল টু প্লাস এল, অর্থাৎ মাইনাস এল টু প্লাস এর মধ্যে ওই ফাংশন গুলোর প্রোডাক্ট করে ইন্টিগ্রেশনটা 0 হবে। তার মানে আমি যদি cos 1x এর সাথে sin 1x যদি গুণ করে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ভ্যালু কি হবে? 0 আমার ক্যালকুলেশন করার দরকার আছে আর? না স্যার। দরকার নাই। এবার cos 1x এর সাথে cos এর যদি 2x গুণ করি কি হবে? একই কি হবে? cos x স্যার কারণ cos 1x একটা বেসিস, cos 2x আলাদা বেসিস, তাহলে গুণ করলে কি হবে? জিরোই হবে। zero হবে। এভাবেই কিন্তু থাকবে স্যার। কিন্তু যদি একই বেসিস হতো তখন হয়তো অন্য মান আসতো। কথা বুঝতে পেরেছো? যে একই বেসিস সাথে গুণ করি তখন অন্য মান আসবে। তো এই যে আমরা তো চাচ্ছি যে an এবং bn বের করলেই তো আমাদের সিরিজটা পাওয়া যাবে, তাই না? তো জি স্যার। an bn বের করার জন্য আমাদের এই যে এখানে দুইটা দেখো 2.2 2.3 তে প্রপার্টি আছে। কি বলতেছে দেখো, sin x যখন আমি sin x এর বেসিস ফাংশন না, তার সাথে যদি 1 গুণ করে, 1 ও কিন্তু একটা বেসিস, বুঝতে পেরেছো? 1 ও একটা বেসিস, তাহলে 1 এর সাথে sin গুণ করা আছে, তাহলে একটা বেসিস সাথে আরেকটা বেসিস গুণ করলে কি হবে? তার ইন্টিগ্রেশন 0 হবে। এখন 1 এর সাথে cos এর ইন্টিগ্রেশন কি হবে? জিরো। 0। এই যে পুরো এই যে বি 2.3 এর নাম্বারটা দেখো যে cos এর সাথে cos এর গুণ করছি, কিন্তু একটা দেওয়া আছে m পাই x আর একটা কি দেওয়া আছে n পাই x। তাই m এবং n এর মান যদি আলাদা আলাদা হয় তাহলে তারা কি হয়ে যাবে? আলাদা আলাদা বেসিস নাকি? জি স্যার। তো m এবং n এর মান যখন আলাদা আলাদা হয়ে যাবে তখন তাদের প্রোডাক্ট করলে কি হবে? তাহলে 0 ইন্টিগ্রেট করলে 0 হবে। আর তোমার সাইন থেকে সাইন মানে একটা আছে m পাই আর একটা আছে n পাই, তাহলে এখানে যদি m এবং n আলাদা হয় তাহলে কি হবে? 0 হবে। আর সাইন এর সাথে cos করলে তো এটা অলওয়েজ কি হবে? 0। 0 এই কথাটাই বলছি যে এই যে 2.3 এর নাম্বারটা দেখো যে m এবং n যদি আলাদা আলাদা হয় তার মানে আলাদা আলাদা বেসিস, অতএব তাদের প্রোডাক্ট করলে ইন্টিগ্রেশন করলে 0 হবে। যদি একই রকম থাকে তার সেই ভ্যালুটা কি? অর্থাৎ সাইন m পাই এর সাথে যদি সাইন m পাই আবার গুণ করি তাহলে সেই ভ্যালুটা হবে l। সাইন x এর সাথে যদি সাইন x আবার গুণ করে ইন্টিগ্রেশন করে তাহলে সেই ভ্যালুটা হবে কত? l l। তো এই প্রপার্টিটা ইউজ করে এটা প্রুফ করা আছে। এটা কিন্তু এমনি তুমি নরমাল ইন্টিগ্রেশন করলে পেয়ে যাবে, কিন্তু এটা তোমাদের এখন কি করতে হবে? মনে রাখতে হবে, কারণ এগুলো আমরা ম্যাথমেটিক্স ওই ম্যাথ করতে সময় এগুলো লাগে, কারণ এটা ইন্টিগ্রেশন করতে একটু আমার অযথা সময় চলে যাবে। কিন্তু যেহেতু এটা আমি এখন জেনে গেলি, এটা আমরা হচ্ছে প্রপার্টি হিসেবে ইউজ করবো। কথা বোঝা গেল? জি স্যার। বলা হয়েছে এই ঘটনাটা ঘটবে। তো সেখান থেকে দেখো এই যে এখানে থিওরেমটা প্রমাণ করা আছে, কি থিওরেম? যে ইফ এর সিরিজ যদি একটা সিরিজ যদি কনভার্স করে এফ অফ এক্স এ মাইনাস এল টু প্লাস এল, তাহলে দেখা হচ্ছে এন এর মান এত হবে, বি এন এর মান এত হবে, এর মান হচ্ছে n0/2 হবে। তার মানে সিরিজটার যে কোএফিসিয়েন্টটা অত অত যে হয় সেটার প্রমাণটা কিন্তু এখানে দেওয়া আছে। কথা বোঝা গেল? এই যে সিরিজের যে কোএফিসিয়েন্ট গুলো যে আমরা প্রথমেই দেখলাম যে 1 নম্বর ইকুয়েশনে দেখলাম যে এন এত আসে, বি এন এত আসে। তো সেই এন বি এন যে এত, সেটার প্রমাণটা এই পেজে করে দেওয়া আছে। স্যার এই প্রমাণকে পরীক্ষায় পড়ার মতো? এটা প্রমাণ পরীক্ষায়, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। আর এই প্রমাণটা আসলেও আসতে পারে। আর এখান থেকে তো এন বি এন এর মান মুখস্থ রাখতেই হবে কম্পালসারি। বুঝতেছো ব্যাপারটা নাকি? তো দেখো সহজ প্রমাণ, এখানে অত ঘাবড়ানোর কিছু না। তুমি আচ্ছা কত কঠিন ম্যাথ করে আসছো, আর এগুলোতে এখন হয়তো করে অলসতা করে মনে করো খুব কঠিন, এটা করতে ইচ্ছে হচ্ছে না এরকম লাগে, কিন্তু তাছাড়া কিন্তু আসলে সহজ কিন্তু। তো দেখো এখানে কি করেছে, তো এটা আমি এখন আসলে বলতে চাচ্ছি না, কারণ এটা আগেও বলেছি, তোমাদের ক্লাসেই বলেছিলাম। তো আমার মনে হয় এটা কারণ এটার জন্য যা দরকার সব বলা হয়ে গেছে। তারপরে একটু দেখা যাক। দেখতে পাচ্ছ তো 2.4 স্লাইডটা দেখতে পাচ্ছ? জি স্যার। তো আচ্ছা, তো এখানে মূলত আচ্ছা যাই হোক, এভাবে সিরিয়াল ধরে নিয়ে আছে সেখান থেকে
এই যে এফ অফ এক্স এর সাথে cos m পাই x বাই l ওর পাশে ইন্টিগ্রেশন করে গুণ করে ইন্টিগ্রেশন করেছে, করলে দেখা গেল যে এখানে এই যে a ইকুয়াল টু এই টার্মটা একটু খেয়াল করো, এটা আসলে এভাবে বলার এখন দরকার নেই, তারপর বলছি। এই যে a দিয়ে এই টার্মটা, সেকেন্ড টার্মটা এরকম, থার্ড টার্মটা হয়েছে এরকম, তাহলে এখানে দেখো cos x এর সাথে cos x এর গুণ, ঠিক আছে না? তো প্রথম টার্মটাতে কি আসতেছে, cos x এর ইন্টিগ্রেশন, এটা তো জিরো হবে, কোনো সন্দেহ আছে? এই না, টার্মটা স্যার। দেখো, সন্দেহ নাই। পরের টার্মটাতে দেখো, এই টার্মটাতে দেখো, এখানে n ইকুয়াল টু 1 আপ টু ইনফিনিটি, তার মানে n এর মান কত থেকে কত, 1 2 3 এভাবে বসাবো। তাহলে 1 2 3 যদি বসাই, তাহলে আস্তে আস্তে এক সময় এই nটা m হয়ে যাবে কিনা, জি স্যার। nটা m অর্থাৎ যখন হচ্ছে একই রকম থাকে তখনই শুধু মানটা থাকে, আর বাদ বাকি সবগুলো কি জিরো। জিরো। অর্থাৎ এই যে, তাহলে এই জায়গায় দেখো, এই যে সেকেন্ড টার্মটা একটু খেয়াল করো, তো এখানে তাহলে সবগুলোই জিরো হয়ে যাচ্ছে, শুধু যখন n এর মানটা আস্তে আস্তে কোথায় যায়, যখন m এ যাবে সেই টার্মটা শুধু থাকবে, তাহলে n এর মান m গেলে তাহলে n টা কি হয়ে যাবে, am। এম। আর এটা যেহেতু তখন cos m পাই আর cos m পাই, তার ইন্টিগ্রেশন কি হয়, l হয়, L। অতএব l টা থাকলো, আর বাদ বাকি কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। আর এখানে তো সাইন এর সাথে cos এর গুণ, এটা তো অলওয়েজ জিরো, এটা তো আর ক্যালকুলেশন করারই দরকার নেই, দরকার আছে? তো ফাইনালি তাহলে কি পেলাম, যে এই পাশে ডান পক্ষে আমরা am l পেলাম, তা আমরা কি বের করতে চাই, an টা কত, তার মানে এই যে l দ্বারা ভাগ করে দিলাম, তাহলে am পেলাম। তো am এর জায়গায় এখন যদি আমি n লিখি নতুন করে, ভেরিয়েবল যদি নামটা চেঞ্জ করে দিতে অসুবিধা আছে? এই যে আমরা am পেয়ে গেছি, তাহলে কোএফিসিয়েন্ট একটা পেয়ে গেছি, ঠিক আছে না? এবার দেখো তারপরে কি, সাইন দিয়ে গুণ করছে স্যার। সাইন, অর্থাৎ যার কোএফিসিয়েন্ট বের করবো ওই ফাংশন দ্বারাই গুণ করবো। এর আগে বললাম যে যখন cos n বের করতেছি তাহলে cos n বাই x দেখো, bn হলো sin n বাই x গুণ করলে, স্যার তো এখানেও একই ঘটনা ঘটছে, যে প্রথম টার্মটা জিরো, সেকেন্ড টার্মটা জিরো, থার্ড টার্মটাতে যখন এই n টা যখন m হয়ে যাবে সেই টার্মটা জিরো আছে, bm পেয়ে গেলাম। তো তাহলে am পেয়ে গেলাম, bm পেয়ে গেলাম, মানে কি m এর মান 1 2 3, অতএব এখানে যদি আমি n টা n লিখি তাহলে n পেয়ে গেলাম আর কি। আর ফাইনালি হচ্ছে যখন, এখন বাকি থাকলো a নট, তো a নট এর ক্ষেত্রে a নট এর কোএফিসিয়েন্ট কি আছে এখানে 1, অতএব শুধু f অফ x ওরিয়েন্টেশন করলেই হয়ে যাচ্ছে, এটা পেয়ে গেলাম। ব্যাপারটা বোঝা গেল কি? স্যার স্যার 1 এর সাথে cos এর ইন্টিগ্রেশন 0 কেন হচ্ছে স্যার? ও এই যে দেখো এখানে আসলে যে সিরিজটা ছিল, অনেক সাথে কনসেন্ট্রেশন জিরো হয়, ওটা তোমরা এমনি করেছো, তারপর ওইটা লজিকটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এই সিরিজটা, এখানে কিন্তু n ইকুয়াল টু কত থেকে কত শুরু করছে, 1 থেকে 1 ইনফিনিটি। থেকে। তুমি এটা যদি 0 থেকে শুরু করতা, ঠিক আছে, 0 থেকে যদি জি, শুরু স্যার। করতা, তাহলে হুম। দেখো এই a নট বাই 2, এই মানে a নট তো এটা একটা কনস্ট্যান্ট, a নট বাই 2 দুটো a নট বাই 2 করলেও কি এটা কনস্ট্যান্ট না? তো দেখো তাহলে স্যার। কিন্তু এই টার্মটা যোগ করা লাগতেছে না, খেয়াল করে দেখো, a নট যদি 0 হতো তাহলে কি আসতো a0 cos 0 নাকি জি, a0 স্যার। cos 0, তাহলে cos 0 মানে কত 1, তাহলে খালি a0 টার্মটা থাকতো না, আর sin 0 মানে কত 0। 0। তার মানে প্রথম ওই যে সিরিজের প্রথম টার্মটা থেকে আমরা কি পেতাম, শুধু একটা কনস্ট্যান্ট পেতাম নাকি, আর সেটাকে আমরা বাইরে নিয়ে গেছি জি, a স্যার। নট বাই 2, সেজন্য সিরিজটা কি শুরু করছি 1 থেকে শুরু করছি। তার মানে জি, স্যার। যখন যখন n এর মান 1 দিচ্ছি, সেটাও তো একটা ওই লিনিয়ার কম্বিনেশনের একটা টার্ম নাকি, জি স্যার। যেহেতু ওটাও একটা টার্ম, অতএব ওটাও একটা ফাংশন, সেই ফাংশন তাহলে ওটাও একটা বেসিস, অতএব অনও একটা বেসিস। Basis। সেই 1 এর সাথে যদি cos গুণ করো তার ইন্টিগ্রেশন কি হবে, 0 হবে। তা 1 এর সাথে যদি sin গুণ করো তাহলে তার ইন্টিগ্রেশন কি হবে, 0 হবে। সেই জন্য শুধু sin এর পদ্ধতি ইন্টিগ্রেশনটাও 0। বোঝা গেল ব্যাপারটা? আমরা বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা যতটুকু শিখলাম এর থেকে কিছু প্রবলেম দেখে আসি। যেমন ধরো এখানে স্পাইরাল 20 নম্বর যে এক্সপ্যান্ড f অফ x ইকুয়াল টু x স্কয়ার, যার মান দেওয়া হচ্ছে টয়েস পাই। 0 থেকে টয়েস পাই হচ্ছে x স্কয়ার, তাহলে এটাকে এক্সপ্যান্ড করলে কেমন হবে ওটা একটু দেখা যাক। এটা একদম বাধ্য সবগুলো একই রকমই। স্পাইরালের বইয়ে 20
9 পেজ। ভালো করে খেয়াল করো, আমার এখানে বেশি কিছু আর বলার নাই। আচ্ছা দেখো, এই যে ফাংশন এক্সপ্যান্ড 2.6 এক্সাম্পলটা দেখতে পাচ্ছ কি? জি স্যার। ঠিক আছে, এক্সপ্যান্ড f of x equal to x স্কয়ার, মানটা কত থেকে কত, x 0 লেস দ্যান x লেস দ্যান টুয়াইস পাই, তাই না? এর পিরিয়ড কত বলা আছে? টুয়াইস পাই। তার মানে 0 থেকে টুয়াইস পাই দেখতে যেমন, আরো যদি টুয়াইস পাই যোগ করে এরকম যোগ করতে তাহলে কেমন হবে? একই রকম এরকম হবে। হবে তো এইটাকে কি, তাহলে এর পিরিয়ড কত হলো? 2 পাই। 2 পাই। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এটুকু একটু বোঝা দরকার, সেটা হচ্ছে যে দেখো আমরা ফাংশনটা ওই ফুরিয়ার সিরিজে যেভাবে দেখলাম সেটা কত থেকে কত মধ্যে ছিল, -l থেকে +l এর মধ্যে, প্লাস ঠিক আছে না? তখন জি আমরা স্যার। পিরিয়ডটা কিভাবে বের করেছি? পরেরটা থেকে আগেরটা বিয়োগ করে, নাকি? অর্থাৎ l থেকে জি স্যার। -l বিয়োগ করলে কত হয়? টুয়াইস l। জি স্যার। আগে 2 দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? l পাওয়া যায়। তো এখন এটাতে সবসময় -l থেকে +l হবে এমনটা তো না। যেমন ধরো 3 থেকে 5 এর মধ্যে ফাংশনটা পেরিয়ডিক, তাহলে এর পিরিয়ড কত? 2 স্যার। 2। তো তখন আমরা ওটা -l থেকে +l না লিখে তখন আমরা লিখি c থেকে c প্লাস টুয়াইস l, একই কাজই হয়। অর্থাৎ দেখো, যদি -l থেকে +l না হয় তখন আমরা লিখি c থেকে c প্লাস, তাহলে c টা কি হবে বলো দেখি? যদি 3 থেকে 5 পর্যন্ত, তাহলে c কত? 0 স্যার। c 3। 3 স্যার। আর যে c প্লাস টুয়াইস l ওটা তাহলে কত হবে? 5। তাহলে এখানকার l কত? টুয়াইস l ইকুয়াল টু হচ্ছে 3 থেকে 5 মানে 2, কারণ l কত? সরি, l 1 হবে 1। তো বোঝা গেছে যে -l থেকে +l থাকলে যে শুধু হবে এমনটা না, অন্য কোনো জায়গায় যদি পেরিয়ডিক হয় সেখান থেকে আমরা এলটা বের করতে পারবো, ঠিক আছে না? তো জি স্যার। বুঝতে পারছো? তো এবার দেখো, এই ফাংশনটি এক্সপ্যান্ড করতে বলেছে, এখানে কি আছে? f of x হলো x স্কয়ার, 0 থেকে টুয়াইস এর মধ্যে শুধু দেওয়া আছে। তো যেহেতু এটা পেরিয়ডিক হবে এবং তাহলে পরবর্তীগুলো একই রকম হবে, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করা ফুরিয়ার সিরিজ। তো এর তাহলে 0 থেকে c এর মান তাহলে 0 না? 0 থেকে টুয়াইস, তার মানে এই যে এখানে দেখো যে পিরিয়ড হচ্ছে টুয়াইস পাই, নাকি? তাহলে টুয়াইস l ইকুয়াল টু টুয়াইস পাই, তাই l ইকুয়াল টু কত? পাই। পাই। আর সিটা তাহলে কত থেকে কত ধরো? যেহেতু আমি বললাম 3 থেকে 5, তার মানে সি যদি সিটা আমরা 3 ধরি, এটা 0 থেকে টুয়াইস পাই, তাহলে সি কত ধরবো? 0 স্যার। 0 তো দেখো আর কোনো সমস্যা নাই, এখান থেকে যেটা করছি যে এন টা তার ফর্মুলায় ব্যবহার করে বসিয়ে দিয়েছি যে 1/l সি থেকে সি প্লাস, অর্থাৎ 0 থেকে টুয়াইস পাই বসানোর পর এই যে f of x দ্বারা x স্কয়ার, আর এখানে l যেহেতু হচ্ছে পাই, পাই পাই কেটে গেল cos nx। তো এইটার ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে যা আসে একটা ভ্যালু পাওয়া গেল, an টা পেয়ে গেলাম, অনুরূপভাবে এখানে bn পেয়ে গেলাম। তো এখানে আবার দেখা যাচ্ছে যে a নট টা এরকম আসে। তো যাই হোক, a নট an bn সবগুলো পেয়ে গেছে, নাকি? পেয়ে গেলাম, ইকুয়েশনে বসে দিলাম, সিরিজে বসে দিলাম, কাজ শেষ। an এর স্যার লাস্ট লাইনটা বুঝি নাই, an এর মানের মধ্যে যে লাস্ট লাইনটা করছে স্যার। এই যে এটা এটা না, এটা জি স্যার। জি স্যার। না, আগেরটাই স্যার। এটা এটা জি স্যার। এখানে জি দেখো, স্যার। এটা হচ্ছে ইউ, আর এটা কি? ভি। ইউভি ফাংশনের ইন্টিগ্রেশন কিভাবে করা হয়? ও স্যার, বুঝছি স্যার, ওইটা করছে। আচ্ছা। ওইটা ইন্টিগ্রেশনটা দেখে নিও, ওটা তো এখন বলে আসলে ওটা দেখলে ইন্টারভিউ তো তোমরা করে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ বলো। স্যার an এর ভ্যালুতে c প্লাস 2l কেন লেখা? আচ্ছা, শুধু এটা এন এর ভ্যালু বলে কথা না, আমরা যেখানে মূলত এখানে কি হয়, -l থেকে +l হওয়ার কথা ছিল না, নাকি বলো? জি স্যার। জি স্যার। কিন্তু সব ফাংশন তো -l থেকে +l পর্যন্ত ডিফাইনই করা নাই, তখন কি করবা? তখন যত থেকে যত মধ্যে ডিফাইন করা আছে এখানে তত থেকে ততই হবে। যেমন 3 থেকে 5 যদি হলো না, তাহলে 3 থেকে 5 হলো না, তো সিটা তাহলে ধরলাম 3, আর সি প্লাস টয়েস এল তাহলে কত হয়? 3 থেকে 5 হলে টয়েস এল কত হয়? ফাংশনটা যদি ধরো 3 থেকে 5 এর মধ্যে যদি পেরিয়ডিক হয়, তাহলে এখানে পেরিয়ড কত? 2। অর্থাৎ টয়েস এল ইকুয়াল টু 2। তাহলে সি এর মান যদি 3 হয়, তাহলে সি 3 প্লাস টয়েস এল 2, তার মানে 3 প্লাস 5 কিন্তু হয়ে যাচ্ছে। তো অতএব যেখানে আমাদের হচ্ছে পেরিয়ডটা মানে ফাংশনের ডোমেনটা যখন ওইভাবে দেওয়া থাকবে, মানের সাথে প্লাস সব জায়গায় নাও থাকতে পারে, তো সেই জন্য অন্য কোনো ভ্যালু থেকে শুরু হতে পারে, আমি সেটাকেই বলছি সি। বুঝতে পেরেছো? এটা কিন্তু বইয়ে এখানে দেওয়াই আছে। এই যে দেখো, সবসময় যে মাইনাস প্লাস লিখবে এমনটা নয় আসলে, এটাকে আমরা অন্য কোনো ভ্যালু থেকে শুরু হলে, এই যে এই কথাটা এখানে দেওয়া ছিল, ওটা আমি এই যে দেখো, বুঝতে পেরেছো? ওটা কিন্তু এখানে ডিফাইন করাই আছে।
যে যখন অন্য কোনো ভ্যালু তখন কি 1/l সি সি প্লাস টয়েস এল, যে ব্যাপারটা একই, আমার মনে হয় এটা বুঝতে পারছো। জি স্যার। স্যারের মনে হয় নেট চলে গেছে। রাইট হয়ে গেছে স্যার। শাকুর সালিহিন এখন হোস্ট। রিফাত স্যার বের হয়ে গেছে, স্যারের সাথে কথা কও। স্যার বের হয়ে গেছে না? একটু টাইম দিও স্যার, আবার চলে আসবে। অন 1 ঘন্টা হয়ে গেছে তো, আর কত? আজকে এই পর্যন্ত শেষ করে দে। স্যারের কো আজকে শেষ করে দে, তো মাথা তো আউলা যেতেছে। তাও ভালো, এমনিতে ক্লাসে তো কিছুই বুঝতাম না, না তো কিছু বুঝতেছি অনলাইন ক্লাসে। ক্লাসে একটা ম্যাথ পড়াইতে গেলেই পুরো ক্লাস শেষ হয়ে যেত। আর এমনি তো থিওরির উপরে থিওরি সাথে আর পিডিএফ গুলো নিয়ে নাও স্যারের থেকে, আর বলো ক্লাস এই পর্যন্ত, এটাই বলো। আচ্ছা, এর আগের অনলাইন ক্লাস অফ থাকে এই পর্যন্তই। আচ্ছা মইবে কই? আচ্ছা আমি স্যারের কল দিয়ে সিআর, কাজ করা। হ্যাঁ আচ্ছা এগুলো কি এর আগের ক্লাসে পড়াইছিল? পরিচিত লাগে কিরকম? হ্যাঁ আগে পড়াইছে, আগে পড়াইছি এগুলো। আচ্ছা আমি স্যারের কল দিই, তাও তোমরা লেমন দেখি হোস্ট। লেমন স্যারের অনেক কাছের তো। আর গেলে লেমন রে হোস্ট। বল লেবু, তোমাকে যে স্যার ক্লাস নেওয়ার দায়িত্ব দিয়ে গেছে, হ্যাঁ ক্লাস নাও। তুমি স্যারের অনেক বায়োলজি পড়াবো তোমাদের আজকে তাহলে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল বায়োলজি নাকি থিওরি? চৌধুরী মাহফুজুর রহমান দীপু, আই মিস ইউ। আই মিস ইউর বায়োলজি টু। এই রেকর্ড হচ্ছে নাকি? ও না, আমি তো হোস্ট এখন। স্যারের বিদ্যুৎ চলে গেছে, ওয়েট করতে বলছে। আচ্ছা করে দিব তো, অসুবিধা হবে না তোমাদের বুঝতে। স্যার আজকে এই পর্যন্তই থাকছে। হ্যাঁ এই বন্ধু, জাস্ট এই শুধু ফিনিশিংটা করছে আর কি। তো দেখো এখানে একটা ফাংশন আমরা নিলাম, তো ফাংশনটা থেকে কিভাবে এই সিরিজটা পেলাম, তা আমরা তোমার 2.6 এর যে এক্সাম্পলটা কি 1 দিয়ে দেখেছি, তোমরা কি এটা কি বুঝতে পারছো ব্যাপারটা? এই যে Q1 অর্থাৎ স্পেশাল 29 নম্বর পেজে যে প্রবলেমটা এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কয়ার, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা তারপরে দেখো এক্সাম্পল এখানে 1 আছে Q2, ফাইন্ড দ্য ফোরিয়ার সিরিজ রিপ্রেজেন্টিং এফ অফ এক্স ইকুয়াল টু জাস্ট এক্স, সেটা কত মধ্যে? 0 থেকে টয়েস পাই এর মধ্যে। তো এইটার ফোরিয়ার সিরিজ এক্সপ্লেন করতে বলছে এবং সেটাকে কি করতে বলছে? স্কেচ করতে হবে -4 পাই থেকে +4 পাই। তো একটু সেই পেজটাতে যাওয়া যাক। তো দেখো যে 0 থেকে যে টয়েস পাই, আমি যদি এই টয়েস পাই আরো যদি বাইরে চলে যাই, সেই মানে জন্য এই ফাংশন কোনো সমস্যা হবে? এমনি কিন্তু আগানো যাইতো, কিন্তু আসলে তা না, এটা পেরিয়ডিক হবে। তাহলে এর পেরিয়ডটা কত বলো দেখি এক্সাম্পল 1 এর জন্য। এই যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স এর জন্য পেরিয়ড কত? 2 পাই স্যার। 2 পাই। তাহলে এখানে টয়েস এল ইকুয়াল টু 2 পাই, তাহলে পাই এল ইকুয়াল টু কত? 1 স্যার পাই। এল ইকুয়াল টু পাই। আর সেখান থেকে আমরা এ নট এ এন বি এন বের করতে পারবো না? জি স্যার। বের করতে পারবো। ফাইনালি এটার গ্রাফটা কেমন হয় বলো দেখি। এস যেটুকু আগাতে বলছে, আমাদের দেওয়া আছে 0 থেকে টয়েস পাই, কিন্তু আগাতে বলছে কত থেকে কত? -4 পাই থেকে 4 পাই। আগাতে পারবে না, কারণ 0 থেকে টয়েস পাই যেমন হয় তার সাথে 2 পাই যোগ করে দেবো, ডানে বামে যেমনই যায় ফাংশনটা কেমন হবে? জি স্যার ওইরকমই হবে। মানে ওই রকমই হবে। তো আমার মনে হয় এদিকে আর কোনো সমস্যা নাই। গ্রাফটা দেওয়াই লাগবে স্যার। কোথায় কি বললাম? গ্রাফ দেওয়া লাগবে না, যদি প্রবলেম এখন দেখো এটা তো সহজ গ্রাফ, তো যদি তোমার আঁকাতে বলে তো এরকম সহজ কিছু আঁকাতে বলবে, কঠিন ফাংশনে তো আর গ্রাফ ওখানে আঁকতে বলবে না। এমনিতে এটা তো সহজ আছে, তো সব প্রবলেম হয়তো আঁকাতে হবে না, যেটা বলবে সেটা আঁকালে। আর এমনিতে যদি তুমি আঁকাতে পারো তাহলে সেটা ভালো, কিন্তু বললে আঁকাতে হবে, না বললে আঁকানোর দরকার নেই। আচ্ছা তারপরে এখানে দেওয়া আছে এগুলো, কিন্তু আমি জাস্ট এখানে সলিউশন কোথায় আছে সেটা সহ দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? Q3 Q4 এগুলোতে আর বলার কিছু নাই।
তো এবার আসলে হচ্ছে ইভেন ফাংশন অড ফাংশন, এটা কি আজকে বলবো ইভেন অড? স্যার এটা কালকে শুরু করুন স্যার। আচ্ছা ইভেন অড কালকে শুরু করবো। জি স্যার, আর না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আজকে এখানে একটু শেষ চেষ্টা করতেছি। করুন, স্যার। হ্যাঁ, তো জি, স্যার। কোরিয়ার সিরিজ আমার মনে হয় আর কোনো সমস্যা নাই, এবং জি, এটা আর স্যার। পরবর্তী রিপিট হয়তো করার সুযোগ হবে না। তো এখন তোমরা নিজেরা পড়ে যদি প্রবলেম হয় সেটাই শুধু আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, বুঝতে পেরেছো? জি স্যার। তো আমি তোমাদের এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি এটা, এই বই দুইটা জি, আর স্যার। লেকচারটা, ঠিক আছে? আগামী থ্যাংক ইউ স্যার। জি Okay. স্যার। থ্যাংক ইউ তো স্যার। ঠিক আছে, ভালো স্যার, থেকো আগামী সবাই। দিন কি স্যার এই লিঙ্কে ক্লাস করবো স্যার আগামী দিন? হ্যাঁ লিঙ্ক এটাই, আমার লিঙ্ক ওই আগেরটাই আছে। তবে হ্যাঁ এটা জি, দেখতে স্যার। হবে, পাসওয়ার্ড যেটা দেখতে পাচ্ছ ওটাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তো ঠিক আছে, ভালো থেকো সবাই, দেখা